মুহূর্তে শুধুমাত্র যে গণভোটের কারণে বা গণভোটের বিষয় নিয়ে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বা কখনো তারিখ দিতে চাচ্ছে, কখনো রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করতেছে। আহ এটা শুধুমাত্র এই গণভোটের বিষয় না, 5ই আগস্ট পরবর্তী আজ পর্যন্ত যত ধরনের ক্রাইসিস আসছে বাংলাদেশে, সবগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের ভূমিকা দেখা গেছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। 5ই আগস্টের পর থেকে যতগুলো সমস্যা আসছে, স- রাজনৈতিক ক্রাইসিস হোক, আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো একটা ঝটিকা মিছিল টাইপের কোনো কিছু হোক, অথবা বিভিন্ন বৈষম্যের যে আন্দোলনগুলো হয়েছে, সেটা শিক্ষার ব্যবস্থাপনার মধ্যে হোক, স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে হোক, বা কর্মচারীদের মধ্যে হোক, শ্রমিকদের মধ্যে হোক, অথবা পোশাক শিল্পের মধ্যে হোক, অথবা যে কোনো শিল্প প্রতিষ্ঠান নিয়ে হোক, ব্যবসা বাণিজ্যের যে কোনো বিষয় নিয়ে হোক, সরকার কোনোটাতেই আহ আহ লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ সাহেব একটা উদাহরণ যেটা দিলেন, যে উম, শুধুমাত্র উনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেন, ওনার বিষয়ে কথা হচ্ছিল দেখে উনি বলছেন হয়তো, কিন্তু ঠিক অন্যান্য বিষয়গুলোতেও অন্যান্য উপদেষ্টাদেরও একই ভূমিকা, যে তারাও পারেননি। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়, উনিও পারেননি। বাণিজ্য উপদেষ্টা, অন্য কোম্পানি 106 টাকা দিয়ে কেজি ব্রাজিলের একই কোম্পানির থেকে বাংলাদেশে চিনি আনে, আমাদের বাণিজ্য উপদেষ্টা 122 টাকা কেজি চিনি বাংলাদেশে নিয়ে আসে বিদেশ থেকে সরকারি টাকা ব্যবহার করে। কেউ পারেননি। এই না পারার কারণ হচ্ছে তারা অতি হচ্ছে সচিব নির্ভর। আর সচিবালয়ের সচিবরা, বিশেষ করে যুগ্ম সচিব বা উপসচিব বা সিনিয়র সেক্রেটারি, যারা যারা আওয়ামী মদতপুষ্ট বা আওয়ামী সুবিধাভোগী ফুল টাইমের, হয়তো যারা এখন এডিশনাল সেক্রেটারি আছে বা সেক্রেটারি আছে, তারা হয়তো তারও আগে থেকে চাকরি করতেছেন, কিন্তু গত 17 বছরের নিয়োগপ্রাপ্ত যত কর্মকর্তা কর্মচারী আছে, তারা যেভাবে টেবিল ওয়ার্ক করে, তারা যেভাবে সাজায় দেয়, তো সেইভাবেই আমাদের উপদেষ্টাদের মুখ দিয়ে কথা বের হয়। তারা সেভাবেই দেশটাকে পরিচালনা করতে চান। যেমন একটা বড় দায়িত্বে আছেন, যেহেতু আমরা সব দিক থেকেই সরকারের গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করতেছি, এখানে কারো কোনো দোষ তুলে ধরার উদ্দেশ্য না। আলী ইমাম মজুমদার ছিলেন 5 জন ব্যক্তিকে, সাহেবকে, একজন আনলেন সিদ্দিক জোবায়ের সাহেবকে, একজন আনলেন মনিম সাহেবকে, এরকম আরো কয়েকজনকে নিয়ে আসলেন চুক্তিভিত্তিক 82 ব্যাচের 5-6 জনকে। এই 82 ব্যাচের 5-6 জন প্রত্যেককে তাদের দেওয়া দায়িত্বের মন্ত্রণালয় হয় 6 মাসের মাথায়, নাহলে 8 মাসের মাথায়, নাহলে 10 মাসের মাথায় তাদেরকে পরিবর্তন করতে হয়েছে। ততদিনে ওই মন্ত্রণালয় ওনারা শেষ করে দিচ্ছেন। আকমল সাহেব যেভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় চালাইতেন, ডাক্তারদেরকে ধমকাইতেন, আমি তার খারাপ ভালো বলতেছি না, একজন স্বাস্থ্য সচিব কিরকম হওয়া উচিত। তাহলে নুরজাহান আপা ওখানকার উপদেষ্টা মহোদয়া, উনি তাহলে কিভাবে ওনার মন্ত্রণালয় চালাবেন, যেখানে তার সচিব ওই মন্ত্রণালয় চালানোর কোনো পদ্ধতি সম্পর্কে জানেনই না, অথবা জানলেও উনি মেজাজ দেখাইতেছেন। এখন যদি আমি বলি, ওই যে যেরকম কর্নেল সাহেব বললেন যে ম্যাগনেসিয়ামের ঘাটতি ঘাটতি, আমি ওইরকম একটা বলি যে এমন সচিব, যে সচিব গত 15-16 বছর আগে চাকরি শেষ হয়েছে, 15-16 বছর তার কাজ ছিল সকালে একটা পত্রিকা খুলবে, 1 কাপ কফি খাবে, আর দেশের কি হচ্ছে না হচ্ছে একটু আলোচনা করে, দুই একটা মাঝে মাঝে একটা কলম লেখলো বা লেখলো না। পুরা দেশটা আমলাতান্ত্রিক এমন একটা জটিলতার মধ্যে পড়ে আছে। আর সর্বোচ্চ জায়গায় আমি মানে মানে হাত ঢুকাই দিতেছি, মাফ করবেন, সেটা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে অফিস, সিএ অফিস, সেই অফিসে রাষ্ট্রযন্ত্র চালানোর মতো ব্যক্তিদেরকে না নেওয়া হয়েছে, না নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে নিজের সম্পর্কের ভিত্তিতে। যেখানে স্পষ্ট আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন যে আমি আশিককে কল দিছি,
আমি লুৎফি সিদ্দিককে কল দিয়ে নিয়ে আসছি। আশিক ভাইয়ের কথা বলছেন, বিরাট চেয়ারম্যান, যে আমাকে ইউনূস সাহেব যখন কল দিলেন আমি আর থাকতে পারলাম না, আমি দেশে চলে আসলাম। আমার কোটি কোটি টাকা দামের হচ্ছে স্যালারি রেখে আমি এখানে মাত্র ৮০,০০০ ৯০,০০০ টাকা দামের একটা চেয়ারম্যান হয়েছি, বিরাট চেয়ারম্যান হয়েছি। এই কথাগুলো কেন আসলো? আমি তাদের যোগ্যতা নিয়ে কথা বলতেছি না। এই যে জিনিসগুলো হয়েছে, তো দেখা গেছে এক আশিক চৌধুরী হয়তো ভালো, কিন্তু আশিক চৌধুরীর নিচে যতগুলো আছে সবগুলো কালো, একটা ভালো না। তো উনি সিদ্ধান্ত নিতে পারতেছেন। দেখেন, রাষ্ট্রযন্ত্রকে নষ্ট করার জন্য আপনি আওয়ামী লীগের ১১, ১২, ১৩ তারিখের অনুষ্ঠান, তাদের তাদের টাকা কোন একটা আন্দোলন বা তাদের একটা হুমকি ধামকি নিয়ে আলোচনা করতেছি, সেটা এক সাইডে আগে রাখি। আমাদের রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য সরকারের যে সিস্টেম আছে, সিস্টেমটা কিভাবে নষ্ট করা হয়েছে দেখেন। একটা একটা আহ ইয়াতে কি বলে, পোর্ট, চিটাগং পোর্ট, যেটা বাংলাদেশের অর্থনীতির মূল জায়গা, ওখানে কি হয়েছে? ওখানে বিদেশের কোম্পানি হাতে দেওয়া হচ্ছে, কারণ সেটাকে ঢেলে সাজাইতে হবে, তাহলে আমদানি রপ্তানি বাড়বে। ঠিক আছে, খুব ভালো কথা। আমি নিজে গিয়েও একবার দেখে আসছি, কারণ এত বেশি সমালোচনা হচ্ছে। নিজে যে কোথায় দেখলাম, সৌদি আরবকে একটা অংশ দিচ্ছে, অল্প কিছু জায়গা নিয়ে তারা তাদের কাজ শুরু করে দিছে। তারা আরো ২ বছর পরে অপারেশনে যাবে, কিন্তু ২ বছর আগেই তারা ফুল সেট আপ করে ফেলছে। এত সুন্দর নিয়ম। তার মানে বিদেশিদেরকে দিলে কার্যক্রম হবে। বাংলাদেশের যারা চাকরি করতে, হ্যালো। তাদের চাকরিও হারাবে না, তারা বাংলাদেশের লোকদেরকেই চাকরি দিবে। সরি, আমার লাইনটা কেটে গেছিল। শোনা যাচ্ছে? হুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওখানে বাংলাদেশের লোকরাই কর্মসংস্থান হবে। তো ওখানে কি হয়েছে? ওখানে একটা টেন্ডার করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সেটা হচ্ছে যে আহ, মাল লোড আনলোড করার জন্য নতুন কোম্পানিগুলোকে দিবে। আওয়ামী লীগের সময় পারিবারিক ভাবে মন্ত্রী এমপিরা নিচ্ছে। তো তারা একজন ৫টা ৬টা করে নিচ্ছে, ডিপ সি ল্যান্ডিং, তারপরে হচ্ছে মাল ওঠানামা করানোর জন্য একটা বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দিবে। এই জন্য একটা টেন্ডারের মতো করছে, অথবা একটা আবেদনপত্র জমা নিতে চাইছে। সেখানে প্রায় ২০০-২৫০ আবেদনপত্র, বর্তমানে যারা ব্যবসা করতেছেন বা বিগত ১৭ বছরে ব্যবসা করতে পারে নাই, তারা এখন সুযোগ নেওয়ার চেষ্টা করছে। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের সময় পরিপূর্ণভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী একজন ব্যক্তি, সে কখনো জামাতকে টানে, কখনো বিএনপি কে টানে, বিএনপি জামাত কেউ তাকে স্বীকার করে না, বা কোনো রাজনৈতিক দলও তাকে স্বীকার করে না, এরকম একজন ব্যক্তি হাইকোর্টে রিট করছে। হাইকোর্টে রিট করে কি করছে? ৩ মাস সেটাকে ডিলে করে দিচ্ছে। কারণ ৩ মাস ডিলে করার কারণে এই যে নতুন কোম্পানিগুলো না ঢুকলে, এই যে শিপ হ্যান্ডেলিং যে দেরি হবে, একটা শিপ ঢোকার পরে মাল লোড আনলোড করা যে দেরি হবে, এটা একটা অংশ, বাংলাদেশের একটা অংশের কথা বলতেছি। এটার দায় কে হুম, নিবে? একটা শিপ ২ দিন বেশি থাকলে ২ দিনের চার্জ দিতে হয় তাকে। আবার যখন সে জিনিস যখন সে বাইরে নিয়ে আসবে, তাহলে ওই ব্যবসায়ী তো ওই টাকা উঠাবে, জিনিসের দাম বেড়ে যাবে। হুম, সরকারকে প্রত্যেকটা জায়গাতে আওয়ামী লীগের সময়ের লোকজন, তারা এরকম ভাবে বিভিন্ন ভাবে সরকারকে ফাঁদে পালানোর চেষ্টা করছে। আর সরকার খুবই আনন্দ চিত্তে এ ফাঁদে পড়তেই চায়, আমার এরকম কেমন জানি মনে হয়।